ক্ষমতার পালাবদলে বহু নেতাকে দেখেছি। নেতা ভিন্ন হলেও সবগুলোর নীতি একটাই, কি করে নিজেরা মাইয়ে ধরে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, এটাই তাদের লক্ষ্য। জনগণ গোল্লায় যাক, তাদের কোনো টেনশন নাই। যেখানে ডাকাতরা থাকবে সেখানে ডাকাতি বিদায় করতে পারবেন না, যেখানে খুনিরা থাকবে সেখানে খুনকে বিদায় করতে পারবেন না। আগামী নির্বাচনে আমরা হাত পাকাকে জয়যুক্ত করতে পারি। কারণ অন্য অন্য দল আর ইসলামী দলের মধ্যে পার্থক্য হলো এতটুকুই, অন্য দলের কর্মীরা, অন্য দলের নেতা নেত্রীরা তারা শুধু চায় সমাজকে সংস্কার করার জন্য। আগামীতে পীর সাহেব চরমনার সঙ্গে সবাই থাকবো, হাত পাকায় ভোট দেবো, ইসলামী আন্দোলনের সাথে থাকবো, পীর সাহেব চরমনায় থাকবো। যদি কাফের বেঈমান এবং মুনাফিকরা ইসলামী আন্দোলনকে রুখতে যদি চায়, তাহলে কিন্তু উহুদের ময়দান আরেকবার কায়েম হবে। আপনারা এই প্ল্যান, আপনারা ওই প্ল্যান, আমি মনে করি আপনারা দুর্নীতিবাজের প্ল্যান। আমরা বলতে চাই, এই ইউনিয়নে আপনারা আমাদের সাথে কাজ করেন, আমাদের দলে যোগ দেন। আমরা যোগ্য উত্তরসূরি, ওমরের মতো চেয়ারম্যান, ওমরের মতো সেরা শাসক আপনাদেরকে উপহার দেব। কারণ আলেমরা চুরি করে না, ডাকাতি করে না, কোনো আলেম কানাডায় টাকা পাঠায় নাই, বেগম পাড়ায় টাকা পাঠায় নাই, কোনো আলেম লুটপাট করে নাই। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আমি বলতে চাই, এই যে যদি কুরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হয়, সবচাইতে একটা কথা মনে রাখবেন, মুসলিম কি বা অমুসলিম, ফুল যেমন তার সৌরভ বিকিরণে সমানভাবে বিকিরণ করছে, ইসলামের এই সুশাসনও ইসলামিক রাষ্ট্রে অমুসলিমরা ইসলামদের জানমালের হিফাজত যতটুকু আন্দোলন বাংলাদেশের কোনো বিকল্প নাই। কথা ঠিক না ঠিক? কারণ ক্ষমতার পালাবদলে বহু নেতাকে দেখেছি। নেতা ভিন্ন হলেও সবগুলোর নীতি একটাই, কি করে নিজেরা মাইয়ে ধরে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, এটাই তাদের লক্ষ্য। জনগণ গোল্লায় যাক, তাদের কোনো টেনশন নাই। এই জন্য মরহুম শায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি স্লোগান তুলেছেন, আমরা নেতার পরিবর্তন চাই না, নীতির পরিবর্তন চাই। সুতরাং নীতির পরিবর্তন যদি ঘটাতে হয়, অবশ্যই এদেশে ইসলামী দল আসতে হবে। এখন সময়ের দাবি, এই ফ্যাসিস্ট স্বৈরাচার জালেমরা এদেশ থেকে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। আমরা বলতে চাই, আপনি যে দেশেই পালায় থাকেন না কেন, আপনার অপকর্ম, গুম, হত্যা, তারপরে বিভিন্ন হত্যা কেলেঙ্কারি, শাপলা চত্বরে ওলামায়ে কেরামদেরকে মারা, আর্মি বিডিআর বিদ্রোহের ভিতরে সেনা নওজওয়ানদের যোগ্য তাদেরকে হত্যা করা, এ সকল সব কিছুর বিচার আপনাদের থেকে পায় না হবে ইনশাআল্লাহ। এখনই সময়, আসেন ইসলামের সুশীতল ছায়াতলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুখী, সমৃদ্ধি, সুন্দর একটা বাংলাদেশ গড়ব। এই প্রত্যয় রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ 12 নম্বর ভদ্র ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে, দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেখানে ডাকাতরা থাকবে সেখানে ডাকাতি বিদায় করতে পারবেন না, যেখানে খুনিরা থাকবে সেখানে খুনকে বিদায় করতে পারবেন না। একমাত্র বিদায় করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। এখন আলহামদুলিল্লাহ বলি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেতরে আমরা যোগ্য নেতা পাইছি, পীর সাহেব চরমনাই। এই পীর সাহেবুল চরমনার আমরা যদি সকলে একত্র হয়ে যদি আমরা আগামী দিনকে ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চাই, সকলকে আমাদের ঐক্য হয়ে দলমত নির্বিশেষে এই আওতায় আমাদের আসতে হবে। ঠিক করে বলেন? এর জন্য আমরা সকলেই সম্পূর্ণ ভেদাভেদ ভুলে দিয়ে
আমরা ওলামা একরামের দলভুক্ত হয়ে আগামী আমাদের পীর সাহেবের চরমনায় হাত পাকা নির্বাচিত করে আমরা প্রত্যেকে ঘরে ঘরে প্রত্যেকে আমরা যদি আপন জায়গা থেকে মুজাহিদ তৈরি করতে পারি, ইনশাআল্লাহ আগামীতে আমরা বিজয় হব ইনশাআল্লাহ। যা কিছু বললাম আল্লাহ পাক আমাকে সামল করার তৌফিক দান করুক, আমিন। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ 12 নং ফতেপুর ইউনিয়ন শাখার উদ্যোগে গণসমাবেশ ও মাহফিলের সম্মানিত সভাপতি এবং মঞ্চে বিশিষ্ট ইউনিয়ন এবং থানা জেলার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, সবাইকে জানাই আমার আন্তরিক ও শুভেচ্ছা। 12 নং ফতেপুর ইউনিয়ন কর্তৃক আজকের এই গণসমাবেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব কর্তৃক হাত পাকা মার্কা আজ সারা বাংলাদেশ, ওয়ার্ড, ইউনিয়ন, এমনকি বাংলার আনাচে কানাচে আজকে বিরাজমান। তো আমরা যদি শাইখে চরমনার হাত পাকাকে বাংলার মাটিতে ইসলামী রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে জানতোড় যদি আমরা মেহনত করি, ইনশাআল্লাহ আমাদের এই চেষ্টার সুফল আমরা একদিন অবশ্যই পাব। আমরা বিগত রাষ্ট্র প্রতিষ্ঠায় যে সমস্ত দলমত আমরা দেখে এসেছি, তাদের কার্যক্রম দেখেছি, তাদের পথ চলা দেখেছি, এমনকি তাদের রাষ্ট্রের উন্নয়নও আমরা দেখেছি। পরিশেষে বাংলার জনগণের মাঝে শান্তির কোনো বিরাজ নাই। তবে যদি আমরা বাংলার মাটিতে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যদি করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলার মানুষের মধ্যে শান্তির বার্তা বয়ে আনবে। এজন্য গোটা বাংলাদেশে শাইখে চরমনার যে সমস্ত দায়িত্ববৃন্দ বা মুজাহিদ ভাইয়েরা আছে, আমরা যদি আমাদের পাড়া মহল্লায় বা আমাদের নিজ এলাকায় যদি আমরা হাত পাকার দাওয়াত যদি ঘরে ঘরে পৌঁছাতে পারি এবং আগামী নির্বাচনে আমরা হাত পাকাকে জয়যুক্ত করতে পারি, ইনশাআল্লাহ আশা করি এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি অনন্য ভূমিকা রাখবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। খানকার পীর নন, তিনি যেমন মানুষের ইসলাহিয়াতের জন্য চেষ্টা করেন, সাথে সাথে রাজপথে থেকে মানুষের রাজনৈতিক পরিবর্তন করার জন্য তিনি ওই রাজপথে সার্বক্ষণিকভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আমরা
আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করছেন, তার বিধানের মধ্যেই রয়েছে সকল মানুষের শান্তি এবং নিরাপত্তা। আমরা চাই এই যার সৃষ্টি, যিনি আমাদের সৃষ্টি করছেন, সেই রব্বুল আলামিনের বিধান অনুযায়ী যদি এই দেশটা চলে, এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলেই সুন্দরভাবে একত্রিত হয়ে বাস করতে পারবে। এদেশ হয়ে যাবে ওই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানা তৈরি করছিলেন, সুদূর সানা থেকে হাজরা মাউদ পর্যন্ত যখন একটি সরসী নারী চলে যেত, তাদের ভিতরে কোনো ভয় ছিল না, বিভেদ ছিল না। আমরা এরকম একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই আশা নিয়ে, সেই চিন্তা নিয়ে সামনে চালাচ্ছে। এইভাবে যত ইসলামপন্থীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সকলের এই আশা, সকলেই যেন আমরা একত্রিত হয়ে এ দেশটাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের প্রত্যেকের নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবনকে সুন্দর করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকের এই সমাবেশ সর্বোত্তমভাবে সুন্দর হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমবেত তৌহিদি জনতা, ইসলাম দেশ ও মানবতাকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর কুচক্রী মহল তারা নানা ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র লিপ্ত, কথা ঠিক না ঠিক? আপনারা নিশ্চয় জানেন, আজকে সারা বিশ্ব থেকে ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য এক শ্রেণীর কুচক্রী মহল তারা নানা ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। আজকে এই বাংলার জমিনে যেখানে অন্যায়, যেখানে অপরাধ, যেখানে দুর্নীতি, সেখানে পীর সাহেব চরমনায় কথা বলে, কথা ঠিক না ঠিক? অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ বাতিলের সাথে কখনো আপোষ করে নাই, কথা ঠিক না ঠিক? অতএব আসুন হযরত পীর সাহেব চরমনার নেতৃত্বে এদেশের গণমানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের সংগ্রামে লিপ্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবার যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 12 নং ফতেপুর ইউনিয়ন শাখার অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা রুহুল কুদ্দুস সাহেব। এখন বক্তব্য নিয়ে আসছেন জনাব হাফেজ হযরত মাওলানা রুহুল কুদ্দুস সাহেব। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। وقال النبي صلى الله عليه وسلم لا يزال طائفة من أمتي على الحق منصورين لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله عز وجل أو كما قال عليه الصلاة والسلام। আমরা সকলেই একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ 12 নম্বর ফতেপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আজকে এই হামিদপুর স্কুল ময়দানে বিশাল এক গণজমায়েতের এই সমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলামী তৌহিদি জনতা, আমরা সকলেই এখানে কি জন্য একত্রিত হয়েছি এটা আমাদের সকলেরই জানা। আজ আমরা আমাদের এই সোনার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে অনেক দল, অনেক মতবাদ, অনেক জনগোষ্ঠীকে আমরা দেশ পরিচালনা করতে দেখেছি, কিন্তু আজ আমাদের মুসলিম সমাজের এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা কিন্তু দেখতে পাই নাই। আমি
ইবনে মাজাহ শরীফ থেকে যে হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে কিয়ামত পর্যন্ত এক দল, এক জনগোষ্ঠী হকের উপরে থাকবে এবং সেই দল এবং গোষ্ঠী আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। সেই দল এবং জনগোষ্ঠীর অনেক বিরোধিতা আসবে, অনেক প্রতিপক্ষ আসবে, শত্রুতা আসবে, কিন্তু কোন বিরোধী পক্ষ শত্রুতা আল্লাহ রাব্বুল আলামিন সেই হক দলকে প্রতিহত করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এই জন্য আমরা এমন একটা দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কেন করব? কারণ অন্যান্য দল আর ইসলামী দলের মধ্যে পার্থক্য হলো এতটুকুই, অন্য দলের কর্মীরা, অন্য দলের নেতা নেত্রীরা তারা শুধু চায় সমাজকে সংস্কার করার জন্য, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী দলগুলো তারা শুধু সমাজকে সংস্কার করতে চায় না, তারা নিজেকে পরিবর্তনের সাথে সাথে সমাজকে পরিবর্তন করতে চায়। এটাই হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি এবং নৈতিকতা। এই জন্য আসুন, আমরা অনেক দল দেখেছি, অনেক মার্কা দেখেছি, এই দল থেকে আমরা শুধু তাদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো তারা দেশকে সংস্কার করতে চায়, দেশকে সাজাইতে চায়, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রত্যেকটা নেতা কর্মী ইউনিয়ন থেকে একেবারে কেন্দ্রীয় পর্যন্ত সমস্ত নেতা নেত্রী তারা নিজেকে পরিবর্তনের সাথে সাথে সোনার বাংলাদেশ গড়তে চায়। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। ওয়া আখিরুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমবেত তৌহিদি জনতা, এবার যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সম্মানিত সহকারী প্রচার সম্পাদক হাফেজ মুস্তাকিম বিল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ। যশোর জেলা সদর থানাধীন 12 নং ফতেপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, 12 নং ফতেপুর ইউনিয়নের সভাপতি, আমার খুব অন্তরের মানুষ ওসমান গনি হাবিবি ভাই সহ আজকের গণসমাবেশের প্রধান অতিথি আসবেন আমাদের যশোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি, যশোর জেলার অভিভাবক মিয়া মোহাম্মদ আব্দুল হালিম সহ মঞ্চে উপবিষ্ট জেলা, থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড এবং সামনে উপবিষ্ট আমার সহকর্মী ভাইরা, সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ। আমি একটি কথা না বললেই নয়, যেটা ছাত্র জনতার গণ আন্দোলনের 5ই আগস্ট যে স্বাধীন হয়েছে আমাদের দেশ, আপনারা সবাই জানেন। কিন্তু একটি কথা আমার বলতে হয় যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু লগ্ন থেকে তারা ব্যানা নিয়ে তাদের ইসলামী আন্দোলনের পরিচয় নিয়ে তারা রাজপথে ছিল, ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ 15ই জুলাই সারা বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে আমরা যশোরেও ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা প্রতিবাদ সমাবেশ করছিলাম, আপনারা জানেন। এবং ওই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা এরকম ঘোষণা দিয়েছিলাম যে আমরা ছাত্রদের সাথে আছি, এবং যশোরের
যত ছাত্ররা ছিল আপনারা দেখেছেন, যারা ধর্ণা ভৈরব চত্বরে ছিলেন, সমস্ত ছাত্র আমাদের সাথে এসেছিল এবং একত্রতাবাদ ঘোষণা করেছিল, ঠিক কিনা বলেন? এবং শুধু তাই নয়, যখন আমাদের দেশে টপলি টপলা বাহক ওই ফ্যাসিস্ট সরকার আমাদের ছেলেদের উপরে অত্যাচার শুরু করলো, গুলি শুরু করলো, তখন আমাদের পীর সাহেব কিন্তু বসেছিলেন না। আমাদের পীর সাহেব কি বলেছিলেন? এই নরপিশাচ, তুই আমার সন্তানের বুকে আর একটি গুলি চালাবি না। এই শুধুমাত্র এই হুঙ্কারের পরে সমস্ত তবলিগ বাহকরা সবাই পিছিয়ে গেছিল, আপনারা দেখেছেন ইনশাআল্লাহ। তাই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় মজলুম ভাইয়ের পিছিয়ে আছি, ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ। 5 আগস্ট যখন কারফিউ চলছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সর্বপ্রথম সেই কারফিউ ভঙ্গ করেন এবং তার 4-5 লক্ষ অনুসারী নিয়ে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সেই কারফিউ ভঙ্গ করে বঙ্গভবনে যেয়ে সেদিন স্বাধীন করেছিল, ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবতার শাস্তি চাই, শান্তি চাই, জনতার শান্তি চাই এবং বাংলাদেশের উন্নতি চাই। সঠিক উন্নতি, সঠিক সুফল যদি কোনো দল বাংলাদেশে চেয়ে থাকে, একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠিত হয়েছিল, পীর সাহেব চরমনাই গঠন করেছিল একমাত্র বৈষম্য, সাদা কালো, সন্ত্রাস, দুর্নীতি সমস্ত বাংলাদেশ থেকে উৎপাদন করার জন্য। পীর সাহেব চরমনাই বলেছিলেন যে আমি পীর আছি, আমার জন্য হাদিয়া তওবা অনেক কিছু যাচ্ছে, আপনারা দেখেছেন মরহুম পীর সাহেব বলেছিলেন। কিন্তু আমি যখনই এই জিহাদের ময়দানে এসেছি, তখনই আমার পিছ থেকে সবাই সরে গেছে। কিন্তু আমি তারপরও জিহাদের ময়দানে কেন আছি? আমার আল্লাহর কাছে আমার যে জবাবদিহি করতে হবে, তাই আমি আহ্বান করব, আগামীতে পীর সাহেব চরমনার সঙ্গে সবাই থাকবো, হাত পাকায় ভোট দেবো, ইসলামী আন্দোলনের সাথে থাকবো, পীর সাহেব চরমনায় থাকবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, চরমনার পীর সাহেব হুজুর জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খানকার পীর, ময়দানের বীর, তিনি হলেন চরমনার পীর। এবার যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের যশোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা মাসুদুর রহমান নোমানী। এখন বক্তব্য নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান নোমানী। আসলে আল্লাহ পাক আমাদেরকে জমিনের ভিতরে পাঠিয়েছেন, এটা কেন পাঠিয়েছেন, আল্লাহ পাকের কি উদ্দেশ্য ছিল? মানব যখন সৃষ্টি করবেন, এর আগে ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করছিলেন। আল্লাহ পরামর্শ করে বলছিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। এই ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমার জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করার জন্য ইচ্ছা করেছি। এই ব্যাপারে তোমাদের মতামত কি? ভাইয়ের আমার, তাহলে বোঝা গেল আল্লাহ পাক তার ইচ্ছা আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব হবে। কথা বলেন, ঠিক কিনা? জোরে বলেন। তার মানে আল্লাহর জমিনে আল্লাহ তাআলার বিধান, এই বিধান মতেই মানুষ জনগণ চলবে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জামানায় নবী এবং রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বিশেষ করে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মক্কায় এক নবুয়াতির জিন্দেগি 13 বছর কাটিয়েছে। কয় বছর ভাই? 13 বছর কাটিয়েছে। শুধুমাত্র দাওয়াতের কাম করেছে। কিন্তু আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তিনার দ্বারা এই জমিনের ভিতরে আল্লাহর কোরআন, আল্লাহর নবীর আদর্শ কিভাবে বাস্তবায়ন করবেন, এজন্য আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন মদিনায়। ভাইরা আমার, এরপরে শুরু হলো ইসলামী আন্দোলন শুরু হলো। সর্বপ্রথম বেঈমানদের সাথে যুদ্ধ হলো বদরের যুদ্ধে। আপনারা জানেন 313 জন মুজাহিদে আজম বদরের ময়দানে 1000 সশস্ত্র কাফের কুরাইশদেরকে পরাজিত করলো। এরপরে আবার শুরু হলো, আবার আন্দোলন শুরু হলো।
ওহুদের আন্দোলন। কিসের আন্দোলন? জোরে বলেন। ওহুদের আন্দোলন। ওহুদের আন্দোলন যখন শুরু হলো, 3000 কুরাইশি সশস্ত্র বাহিনীর মোকাবেলায় আল্লাহর নবীর মাত্র 700, কোন রেওয়ায়েতে আছে 650 মুনাফিকদেরকে বাদ দিয়ে 650 ইমানদার সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী ইসলামী খিলাফত কায়েমের জন্য ওহুদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়ল। 70 জন আল্লাহর রাসূলের কলিজার টুকরা সাহাবী সেই ময়দানে রক্ত ঝরাইলেন। আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূলের কলিজার টুকরা চাষা, তার পেট বিদীর্ণ করে কলিজা পর্যন্ত চাবানো হয়েছে। একটাই উদ্দেশ্য, এর জমিনে, আল্লাহর জমিনে রক্ত দিলে রক্ত দিতে হবে। এরপরে আপনার আসলো খন্দকের যুদ্ধে, আসলো হুদায়বিয়ার সন্ধি, আসলো এরপরে আসলো মক্কা বিজয়। ভাইরা আমার, সুতরাং আমাদের সেই মক্কা বিজয়ের বর্তমান প্রসেসিং চলতেছে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। সামনে আরো লম্বা আন্দোলন আসতেছে। মনে রাখতে হবে, সামনে ওহুদের ময়দানের মতন ইসলামী আন্দোলন যদি কাফের বেঈমান এবং মুনাফিকরা ইসলামী আন্দোলনকে রুখতে যদি চায়, তাহলে কিন্তু ওহুদের ময়দান আরেকবার কায়েম হবে। আমরা কোরআন এবং হাদিসকে জমিনে বাস্তবায়নের জন্য আমরা সব ধারা অব্যাহত রাখবো। আমিন। আখিরান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। যাক, ইসলামিক আন্দোলন বাংলাদেশ 12 নম্বর ফতেপুর ইউনিয়ন আজ এই গণসমাবেশে সবাই আসতে পেরে খুশি তো? আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। ইসলামিক আন্দোলন বাংলাদেশ আমরা করি, আমাদের উদ্দেশ্যটা কি এটা তো আমরা সবাই জানি নাকি? আমাদের উদ্দেশ্য এদেশে ইসলামিক হুকুমায়াত কায়েম করা নাকি? যাক, আলহামদুলিল্লাহ। আমরা এই দেশে 92% ইসলামী, 92% মুসলমানের রাষ্ট্রে আমরা এদেশে ইসলামিক হুকুমায়াত কায়েম করতে চাই। আপনারা সবাই মাঠে ময়দানে বেশির থেকে বেশি কাজ করবেন। দাওয়াতি কাজ আমাদের আরও অনেক বাড়াইতে হবে। প্রত্যেকটা মানুষের কাছে ইসলামের দাওয়াত আমাদের পৌঁছাইতে হবে। দাওয়াতের মাধ্যমেই ইসলামিক আন্দোলনের কাজ অনেক বৃদ্ধি হবে। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দাওয়াতি কাজ বেশির থেকে বেশি করবেন। আমাদের ইসলামিক আন্দোলন যারা করি, এবং দেখা যাচ্ছে আমরা শুধু আমাদের ভিতরেই দাওয়াত পৌঁছাবো এরকম কিন্তু কোনো নিয়ম নীতি আদর্শ আমাদের না। প্রত্যেকটা মানুষের কাছে আমাদের ইসলামের দাওয়াত পৌঁছাইতে হবে, সবার কাছে আমাদের যাইতে হবে, সবার কাছে যে আমাদের ইসলাম বুঝাইতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করেছি। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। এখনই নামাজের বিরতি। যেনাদের ওযু নাই আমরা খুব দ্রুত ওযু করব, আর যেনাদের ওযু আছে আমরা মসজিদের ভিতরে গিয়ে কাতারবদ্ধ হয়ে বসে যাব। নামাজের পরেই আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ইনশাআল্লাহ। আসবে না রে করো যদি ভয়, কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। এদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, এদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়।
তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর উপজেলাধীন 12 নম্বর ফতেপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত গণসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সংগ্রামী সভাপতি। আরও উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সামনে উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় তৌহিদি জনতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা সকলেই জানেন আজকে আমরা কেন এখানে সমবেত হয়েছি। 1947 সালের ভারতীয় উপমহাদেশ ভাগ হয়ে একাধিক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল। সে সময়ও ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে এদেশের তৌহিদি জনতা জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। তারপরেই সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা এদেশের মানুষের কাছে হাতছানি দিয়েছিল। তারই ধারাবাহিকতায় 1971, 1952 এভাবে বাংলার মানুষ বারে বারে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। এদেশের অকুত ভয় বীর সেনানীরা তাদের তাজা প্রাণকে দেশের জন্য উৎসর্গ করেছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, উদ্দেশ্য একটাই, এদেশের মানুষের স্বাধীনতার ন্যায্য অধিকারটুকু ফিরিয়ে দেয়া। কিন্তু অতীব দুঃখ পরিতাপের বিষয়, বাংলাদেশ নামক এই স্বাধীন রাষ্ট্রটির জন্ম হয়েছে আজ থেকে 53 বছর আগে। এই 53 বছর বাংলার রাষ্ট্র ক্ষমতায় যে সকল রাজনৈতিক দলগুলো আসীন ছিল, তারা কখনোই এদেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করে নাই। তারা চিন্তা করেছে তাদের পেটের কথা। তারা তাদের পেটের পূজা করে চলেছে, কিভাবে তারা নিজেদেরকে মানে আঙ্গুল ফুলে কলা গাছ নয় বট গাছে রূপান্তর করা যায় সেই চেষ্টা করেছে। এদেশের খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থকে তারা শোষণ করেছে, অন্যায়ভাবে জুলুম করে তাদের করায়ত্তে নিয়ে বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে, বিদেশে অর্থ পাচারের মাধ্যমে এদেশের অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এবং বেগমপাড়ায় বাড়ি বানিয়েছে। আপনারা সকলেই জানেন, বেগমপাড়ায় যাদের বাড়ি আছে, মালয়েশিয়াতে যারা দ্বিতীয় হোম বানিয়েছে, এদেশের কোনো সাধারণ মানুষ এই কাজ করে নাই। কারা করেছে? এদেশের রাজনৈতিক নেতারা এবং এক শ্রেণীর আমলারা, যারা সকলেই ক্ষমতার কাছাকাছি ছিল। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন 5ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী বিদায় নিয়েছে, কিন্তু এই দেশ থেকে ফ্যাসিস্টদের বিদায় হয়নি। কখন আনসারের বেশে আসছে, বিভিন্ন বেশে তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আপনারা জানেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের এই স্বাধীন পবিত্র ভূমিকে ভারতকে উঠানের মতো ব্যবহার করতে দিয়েছে। বাংলার তৌহিদি জনতা
ভারতকে এই বাংলার ভূমিকে আর উঠানের মতো ব্যবহার করতে দিবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, সামনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই জন্য আপামর তৌহিদি জনতাকে আর ঘরে বসে থাকলে হবে না, সকলকে মাঠে ময়দানে নেমে কাজ করতে হবে একযোগে, কাঁধে কাঁধ মিলিয়ে। আজকের এই গণসমাবেশে ফতেপুর ইউনিয়নবাসীকে আমরা আহ্বান জানাই, আপনারা জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসুন, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে সমবেত হই, হযরত পীর সাহেব হুজুরের হাতকে শক্তিশালী করি। ইনশাআল্লাহ বাংলার জমিনে ইসলামী হুকুমত অল্প সময়ের ভিতরেই প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই শেষ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, হযরত পীর সাহেব হুজুর জিন্দাবাদ। সমবেত তৌহিদি জনতা, এবার যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সংগ্রামী ছাত্র যুব বিষয়ক সম্পাদক, রাজপথ কাঁপানো বিপ্লবী জননেতা গাজী শহীদুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন গাজী শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সদর থানা থাকার আওতাধীন 12 নম্বর ফতেপুর ইউনিয়ন আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সংগ্রামী সভাপতি, আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর থানা শাখার নেতৃবৃন্দ ও ফতেপুর ইউনিয়নের নেতৃবৃন্দ সহ ছাত্র আন্দোলন যুব আন্দোলন সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আসলে আজকে বিষয়টা কেমন দাঁড়িয়েছে দেখেন, আজকে ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য 17 বছরের আন্দোলন করা হলো বাংলাদেশে, যেই দেশকে একটা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে হটানো হবে। কিন্তু আমরা জুলাইয়ে যে ছাত্র বৈষম্য বিরোধীর আন্দোলনের জের ধরে যে আন্দোলন শুরু হয়েছিল, যেই আন্দোলনের সমাপ্তি ঘটেছে আপনার 2024 সালের 5ই আগস্ট, সেই আপনারা সবাই জানেন। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা আজকে সবাই বলছি আমরা নতুন করে আর একটা দেশ স্বাধীন করেছি। কিন্তু আমরাও বলছি নতুন করে আমরা একটা দেশ স্বাধীন করেছি, কিন্তু এখন কি দেখছি আজকে বাংলাদেশ থেকে আজকে দীর্ঘ সময়ের আন্দোলন করে আজকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে। কিন্তু ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের 2-1টি দল তাদেরকে মনে করেছে, তারা ধরেই নিয়েছে তারা বাংলার জমিনে ক্ষমতায় অসীন হয়ে গেছে, যার কারণে তারা পুনরায় স্বৈরাচার সরকারের পুনরাবৃত্তি ঘটাতে চলেছে। সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাট তাদের ইচ্ছা মতন তারা যে যেখানে পারছে সে সেখানে দখল করছে। কিন্তু আমরা বলতে চাই 5ই আগস্ট আজকে ঢাকার ওই রাজপথে বাংলাদেশের কোন রাজনৈতিক দল ব্যানার নিয়ে মাঠে নামার সাহস পায়নি ওই মৃত্যুর মুখে। কিন্তু এই সাহস দেখিয়েছে পীর সাহেব চরমনার নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির শায়েখ চরমনাই, মুফতি ফাইজুল করিম শায়েখ চরমনাই। যেদিন রাস্তায় বেরোলে গুলি হওয়ার কথা, মৃত্যু ছাড়ার কিছু আশা ছিল না। আজকে আপনারা বলছেন আপনারা মাস্টার মাইন্ড, আপনারা এই প্ল্যান, আপনারা ওই প্ল্যান। আমি মনে করি আপনারা দুর্নীতিবাজের প্ল্যান। অতএব নাটকবাদ, আপনারা খেলা করবেন, আর খেলা বন্ধ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম আমির পীর সাহেব চরমনাইয়ের একটি নির্দেশই যথেষ্ট। আপনাদেরকে এই বাংলার ময়দানে নোংরা রাজনীতির খেলা আর আমরা খেলতে দেব না। হতাশ হয়ে যায় আমরা, হতাশ। এখনো পর্যন্ত অনেক আলেমুলামার গায়ে এই বাংলার জমিনে হাত তোলা হচ্ছে। এটা কে করছে? স্বৈরাচার তো নাই, আওয়ামী লীগ তো নাই,
এখন যারা নিজেদেরকে বড় দল দাবি করছে, আমি মনে করব এই আলেমদেরকে দাবায় রাখার জন্য তারা এই কাজগুলো করছে। বাংলাদেশে নতুন কিছু শুরু হয়েছে, ইসলামী দলের নাম দিয়ে অনৈতিক ইসলামী কার্যক্রম, ইসলামকে ধ্বংস করার পায় তারা করছে। অতএব আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সবাইকে সতর্ক থাকতে হবে। আজকে আমরা এই যে ফতেপুরে গণসমাবেশ করছি, আজকে জনগণের ভোটে কিন্তু ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এই ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান, সেই চেয়ারম্যানও কেড়ে নেওয়া হয়েছে আমাদের থেকে। সাবধান থাকবেন যেসব ভাইরা আছেন, অন্যান্য যে দল যারা নিজেদেরকে বড় মনে করছেন, আপনাদেরকে আজকে এই 12 নম্বর ফতেপুর ইউনিয়ন থেকে হুঁশিয়ার দিয়ে দিচ্ছি, সামনে এরকম কোনো ইতিহাসের পুনরাবৃত্তি আপনাদেরকে আর ঘটাতে দেওয়া হবে না। ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান যে হয়েছিল, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিল আমাদেরই দলের প্রার্থী মুফতি উসমান গনি হাবিবি। আমরা মনে করি এই ফতেপুরের চেয়ারম্যান এখনো মুফতি উসমান গনি হাবিবি। এই ফতেপুরের দায়িত্ব মুফতি উসমান গনি হাবিবি পালন করবে ইনশাআল্লাহ। কারণ আপনাদের কাছে বলবো একটা কথাই, আজকে দেখবেন বহর নিয়ে বেরোয় আপনাকে ভয় দেখানোর জন্য, আপনাকে 10 টাকার চাঁদায় 100 টাকা বেশি চাঁদা নেওয়ার জন্য। শান্তিভাবে দেশ চলবে, সবাই ভালো হয়ে যাব। কিসের বহর, কিসের বহর? অতএব আমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে পীর সাহেব চরমোনার নির্দেশে। যখন যে জায়গায় যে কোনো সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নির্দেশ আসবে, রাজপথে মাথায় কাফনের কাপড় পেটাই রাজপথে নেমে যাবো ইনশাআল্লাহ। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে বক্তব্য শেষ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব জিন্দাবাদ। সমবেত তৌহিদি জনতা, এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাবেক সেক্রেটারি জননেতা আলহাজ আব্দুল মতিন বিশ্বাস। বক্তব্য নিয়ে আসছেন আলহাজ আব্দুল মতিন বিশ্বাস। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতেপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি সহ জেলা, থানা ও স্থানীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তৌহিদি জনতা, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা স্বাধীনতার 53 বছরে যে বিষয়টা আমরা দেখে আসছি, আমরা উপভোগ করছি, আজকে দুঃখ পরিতাপের বিষয় হলেও সত্য, 71-এর পর থেকে যে সরকারগুলি বাংলাদেশের গদিনাচ্ছিন্ন হয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় গেছেন, তাদের প্রত্যেককেই জনগণ একটি পর্যায়ে তাদেরকে ক্ষমতার থেকে জোরপূর্বক নামাতে হয়েছে। কেউ বৈধভাবে, নিয়মতান্ত্রিকভাবে জনগণের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে ক্ষমতায় থাকতে চায় নাই। সকলেই তারা নিজ পেশি শক্তি, সামরিক শক্তি, প্রশাসনিক শক্তি এবং সন্ত্রাসী কায়দায় তারা রাষ্ট্র ক্ষমতায় জগদ্দল পাথরের মতো বসে থাকতে চেয়েছে। আর এদেশের জনগণ একের পর এক তা পরিবর্তন করেছে। আমরা জাতীয় পার্টির আমল দেখেছি, আমরা জাতীয়তাবাদের আমল দেখেছি, আমরা আবার পুনরায় আওয়ামী লীগের এই আমলও দেখলাম। আরেকটি কি হয়েছে, 71-এর পর থেকে তাদেরকে নামানোর জন্য পর্যায়ক্রমে হয়তোবা যদি পূর্বের কোনো সরকারের আমলে 5 জনের রক্ত গেছে, পরবর্তী 10 জনের গেছে, বর্তমান ফ্যাসিস্ট সরকারকে তাড়াতে হাজারো মায়ের কোল খালি হয়েছে। অতএব যে সমস্ত দলগুলি
এই বাংলার জনতা তাদের দুর্নীতি দুঃশাসনের কারণে এদেশ থেকে বিতাড়িত করেছে। ক্ষমতার জনগণের ক্ষমতার বলে তাদেরকে দেশ থেকে ক্ষমতার থেকে নির্মূল করেছে। আমরা পুনরায় তাদেরকে এই দেশের গদিনাসীন সরকার হিসাবে দেখতে চাই না। আমরা হাওয়া ভবনের শাসন দেখেছি, আমরা আজকের আয়না ঘরের শাসন উপভোগ করেছি। আমরা পূর্ববর্তী এই ফ্যাসিস্ট জালিম সন্ত্রাসী দলগুলিকে চাই না। ইসলামী আন্দোলন এদেশের মানুষের কল্যাণে, মানব জাতির কল্যাণে, ইসলামের কল্যাণে, একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য, এদেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য ন্যায় সঙ্গত উপায়ে মাঠে কাজ করে চলেছে। আপনাদেরকে দুইটা মেসেজ দিই। আগামী দিন আমাদেরকে মাঠে ময়দানে এই দুইটা বিষয়ের মিশন নিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে এই জনগণের ভাগ্য আকাশে যে কালো মাঘ আছে, এই মেঘ সরে একটি নতুন সূর্য উদয় হবে। এদেশের মানুষ একটি কল্যাণময় রাষ্ট্র পাবে, যেখানে থাকবে না কোনো অন্যায়, অপরাধ, সন্ত্রাস, দুর্নীতি, দুঃশাসন। তার একটি হলো আমার সাহেব পীর সাহেব চরমনায় একটি পদ্ধতি দিয়েছেন, যাতে গণতন্ত্রের পূর্ণ চর্চা এদেশের মানুষ করতে পারে। তার একটি হলো পিয়ার সিস্টেম নির্বাচনের এই নির্বাচন পদ্ধতি, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি। এটা জনগণকে বোঝাতে হবে। এদেশের ইসলামী সমমনা দলগুলি এই পিয়ার সিস্টেমের নির্বাচন সমর্থন করেছে, কিন্তু এদেশের একটি বিশেষ দল ক্ষমতার মোহে যারা দৌড়াদৌড়ি করছে, তারা পূর্ণ গণতন্ত্র চায় না, তাই তারা পিয়ার সিস্টেম নির্বাচনও চায় না। আমরা পূর্বে যাদেরকে দেখেছি, যারা তাদের পেশি শক্তি, সাংগঠনিক শক্তি দিয়ে তারা এই জগদ্দল পাথর নাই রাষ্ট্র ক্ষমতায় চেপে থাকতে চেয়েছে, আবার পুনরায় একটি দল তারা চাচ্ছে ওই দলের মতো পুনরায় তারা জগদ্দল পাথরের মতো এই দেশের ক্ষমতায় এসে এই জনগণের উপর স্টিম রোলার চালনা করবে। আমরা এদেশে হতে দেব না। এই কারণে আমাদের দ্বিতীয় কাজ, একটি সংগঠনের একজন কর্মী যদি নিজে তার সততাকে, তার নিষ্ঠাকে প্রতিষ্ঠিত করতে না পারে, তাহলে সেই দলের কর্মী দ্বারা কখনো দেশের জনগণের কল্যাণ হতে পারে না। যারা নিজেরা দুর্নীতি করে, যারা নিজেরা দুঃশাসন করে, যারা নিজেরা সন্ত্রাস করে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে, অবৈধ নিয়মে নির্বাচন করে তারা ক্ষমতায় যেতে চায়, তারা কখনোই মানবতার কল্যাণে, জনগণের কল্যাণে, দেশের কল্যাণে কখনোই কাজ করে না। একমাত্র বাংলাদেশে ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনায়ের সংগঠন, যে সংগঠনের একজন কর্মী বিড়ি সিগারেট পর্যন্ত উপভোগ করে না, অন্যের মাল তো দূরের কথা। অতএব যে দলের কর্মীরা নিজেদের ব্যক্তি আদর্শকে প্রতিষ্ঠা করে জনগণকে দেখিয়েছে আমরা নিজেরা আদর্শের উপর প্রতিষ্ঠিত, ওই কর্মীদের দ্বারা যে দল প্রতিষ্ঠিত হবে আর যে দল ক্ষমতায় যাবে, আমরা তাদেরকে এই আহ্বান করতে চাই, সেই দলের দ্বারাই একটি কল্যাণ রাষ্ট্র সংগঠিত হতে পারে। তাই আগামী দিন এই ফতেপুরবাসীকে বলে যেতে চাই, ইসলামী আন্দোলনের পতাকা তলে আসুন, একটি আদর্শিক দলের পতাকা হাত মাখা মার্কার বিজয় করে আগামী দিন কল্যাণময় রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সমাবেত তৌহিদি জনতা, এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ যশোর জেলা শাখার সংগ্রামী সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি ফুরকান আহমদ কাসেমি। এখন বক্তব্য নিয়ে আসছেন মুফতি ফুরকান আহমদ কাসেমি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ নেতা নাই, নীতি চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ
যশোর জেলা শাখার সম্মানিত সভাপতি, জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, সম্মানিত সুধী, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি দেশের জন্য, দশের জন্য, জনগণের জন্য বাতুলের জমদূত হিসেবে বাংলার জমিনে এককভাবে কাজ করে আসতেছে। কথা ঠিক না ঠিক? পীর সাহেব চরমোনাই, বাতিলের সাথে কোনো আপোষ নেই, যার কারণে আপনারা জানেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন রক্তাক্ত হয়েছেন। বাংলাদেশের ব্রিটিশ শাসন আমরা দেখিনি, পাকিস্তানের শাসন দুঃশাসন আমরা দেখিনি, আমরা দেখেছি আওয়ামী দুঃশাসন। কথা ঠিক না বেঠিক? আওয়ামী দুঃশাসনে হত্যা, খুন, লুটপাট, দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যারা দোকানে দোকানে বসে চা খেত তারা অল্প সময়ের মধ্যে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। কথা ঠিক না বেঠিক? একজন ছিল দরবেশ বাবা, সালমান এফ রহমান, নাম হলো দরবেশ বাবা। সে একাই চুরি করেছে ৩৬,০০০ কোটি টাকা। ৩৬,০০০ কোটি টাকা যদি বস্তা, আড়াই মনে বস্তা ভরে রাখা হয় তো এই মাঠে ধরবে না। কথা কন ঠিক না বেঠিক? তা দরবেশ বাবার যদি এই অবস্থা হয় তাহলে যে কটা দরবেশ না এই কটার কি অবস্থা? কথা কন ঠিক না? চোর যেটাই ধরা পড়ে ১,০০০ কোটি, ২,০০০ কোটি, ৩,০০০ কোটি, মানে ১-২ কোটি টাকার কোনো খবর নাই, হাজার হাজার কোটি। তার মানে ১৯৭১ সাল থেকে নিয়ে এই ২০২৪ পর্যন্ত যাদেরকে আমরা ক্ষমতায় পেয়েছি বাংলার জমিনে কেউ শান্তি দিতে পারে নাই। মামলা, হামলা, গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার, লোক ধরে নিয়ে পায়ে গুলি, টাকা দে নাইলে গুলি, পয়সাতে গুলি, তো ১-২ টাকা না, ২০ লাখ, ১০ লাখ, ১৫ লাখ, ৩০ লাখ। কত মায়ের কোল খালি হয়েছে, কত ভাই পঙ্গু হয়ে গেছে, কত সন্তান তার ভবিষ্যৎ হারিয়ে ফেলেছে এই নরপিশাচদের দুঃশাসনের কারণে। কথা ঠিক না ঠিক? মামলায় মামলায় জর্জরিত, লাস্টে যিনি বিবাদী, টাকা নেই, জমি নেই, জায়গা নেই, নিজের গায়ের রক্ত বিক্রি করে মামলায় হাজিরে দিয়েছে। এরকম দুঃশাসন আমরা বাংলার জমিনে দেখতে চাইনি। কথা বলেন ঠিক না ঠিক? আজ আফগান স্বাধীন হয়েছে ৫ বছর। আফগানের $1, মার্কিন যুক্তরাষ্ট্রের $1 আর আফগানের ৬০ টাকা সমান। আর আমাকে স্বাধীনতার বয়স ৫৪ বছর, আমাকে ১৩০ টাকায় $1। তার মানে আমরা ১ কেজি চিনি ১৬০ টাকায় কিনে খাই, আমরা চাল ৮৯ টাকায় কিনে খাই। আমাদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, অথচ সিন্ডিকেট এখনো ভাঙতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা খবর পেয়েছি এই শেষ স্বাধীনতায় ৫ তারিখের স্বাধীনতার পরে যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে পুনঃস্বাধীনতা, আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে অসংখ্য অগণিত তরুণ যুবক, জেলখানা থেকে মুক্তি পেয়েছে নিপীড়িত জনগণ, সেই স্বাধীনতার পরে আবার এই দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কথা ঠিক না ঠিক? হিন্দু ভাইদের বলতে চাই, আপনাদেরকে আমরা মুরগি পালার মতো পালতেছি, আপনাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, মূর্তি পাহারা দিয়েছি। আপনারা ইস্কন তৈরি করে বাংলাদেশের চট্টগ্রামকে আলাদা করতে চান, এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চান। সুজান গুলে ঘি না উঠলে
আমরা আঙ্গুল বাঁকা করতে জানি। কথা ঠিক না ঠিক? উল্টা পাল্টা করবেন না। একই বাজারে বাজার করি, একই দোকানের খাবার আমরা খাই, আপনাদের সাথে সহ অবস্থানে আমরা চলি। সোনার বাংলা নিয়ে ষড়যন্ত্র বাংলার আবহাওয়ার জনগণ সহ্য করবে না। বিশেষ করে ইসলামী আন্দোলনের কর্মীরা চরমোনাই পীর সাহেবের নেতৃত্বে প্রয়োজনে গণ আন্দোলন গড়ে তুলবে। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, চোর দুর্নীতিবাজ, আপনারা ফারুকি নামে এক চিত্রকার যিনি শাহবাগে মিছিল দিয়েছিলেন নাস্তিক, তাকে আপনারা উপদেষ্টা বানিয়েছেন। আমাদের ধৈর্যের পরীক্ষা দিবেন না, ধৈর্যের পরীক্ষা দিবেন না। আমাদের আমির জীবনের ভয় করে না। সর্বপ্রথম গণভবনে 5 লক্ষ কর্মী নিয়ে আমল আন্দোলনের সমন্বয়কদের সাথে নিয়ে গণভবনের দিকে সর্বপ্রথম রওনা হয়েছিলেন বাংলার বাঘ সিংহ পুরুষ নায়েবে আমির ফাইজুল করিম। কথা ঠিক না ঠিক? সুতরাং পুনরায় লং মার্চ করতে আমাদের সময় লাগবে না। আমরা নাস্তিকতার জায়গা এই বাংলার জমিনে দেখতে চাই না। কথা ঠিক না ঠিক? আপনারা ফতেপুর ইউনিয়নবাসী, আমরা বলতে চাই, এই ইউনিয়নে আপনারা আমাদের সাথে কাজ করেন, আমাদের দলে যোগ দেন। আমরা যোগ্য উত্তরসূরি, ওমরের মতো চেয়ারম্যান, ওমরের মতো সেরা শাসক আপনাদেরকে উপহার দেব। কারণ আলেমরা চুরি করে না, ডাকাতি করে না। কোনো আলেম কানাডায় টাকা পাঠায় নাই, বেগম পাড়ায় টাকা পাঠায় নাই, কোনো আলেম লুটপাট করে নাই। কথা বলেন ঠিক না বেটি? মুফতি উসমান গনি হাবিবি, আপনারা জানেন বিগত নির্বাচনে সে তো চেয়ারম্যান হয়েই গেছিল, ছলে কলে কৌশলে তাকে পরাস্ত করা হয়েছে। আগামী স্বাধীনতার দেশে আমরা আবার তাকে এই ইউনিয়ন থেকে নির্বাচন করাবো। আসুন ঐক্যবদ্ধ হই, হাত পাখায় ভোট দিন, ইসলামী আন্দোলনে যোগ দিন। আমরা মদিনার সুন্নতের রাষ্ট্র আপনাদেরকে উপহার দেব। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাবেত তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ 12 নং ফতেপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথির মূল্যবান ভাষণ নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার বিপ্লবী সভাপতি, দক্ষিণবঙ্গের বলিষ্ঠ কণ্ঠস্বর, বিপ্লবী জননেতা, রাজপথ কাঁপানো বিপ্লবী জননেতা আলহাজ মিয়া মোহাম্মদ আব্দুল হালিম। এখন বক্তব্য নিয়ে আসছেন জননেতা আলহাজ মিয়া মোহাম্মদ আব্দুল হালিম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নেতা নাই নীতি চাই, পীর সাহেব জন্ম নাই, পীর সাহেব জন্ম নাই, নেতা নাই নীতি চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 1972 সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন দলের ক্ষমতার পালাবদল আমরা দেখেছি। বৈষম্যতা দূর হওয়া তো দূরের কথা, চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ সকল প্রকার দুর্নীতির একটা আঁকড়ায় পরিণত করেছিল এই বাংলাদেশটিকে। যে দেশের মানুষ এর মধ্যে 92 থেকে 93% লোক মুসলমান, সেই দেশটিকে এমন একটা কষাঘাতে ফেলে দিয়েছে যে বাংলাদেশ ব্যাংকের তাদের যে মূল টাকা থাকার কথা তাও নাই। সমস্ত ব্যাংকগুলি খালি হয়ে গেছে। আর্থিক অবস্থা এত শোচনীয় যে এই দেশের মানুষের
মানুষ কিভাবে বসবাস করছে, যারা আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে তাদের কোনো সমস্যা নাই, কিন্তু স্বাভাবিক সাধারণ মানুষের জীবনযাত্রা এত কষ্টকর হয়ে পড়েছে যে আজ বাজারে গেলে দেখা যায় যে বাজার মূল্যের যে ঊর্ধ্বগতি, লাগামহীন ঊর্ধ্বগতি, এর কারণটা কি? আমি ছোট্ট করে প্রশ্ন করব, এই দুর্নীতিতে এই বাংলাদেশ 5 বার ফার্স্ট হয়েছে। লজ্জা থাকা উচিত, লজ্জা শরম থাকা উচিত। ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যটা কি? ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনাই মোহতরম আমির, উনি সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সর্ব অবস্থায় যেখানে দেশ এবং জাতি ক্ষতির কারণ ঘটিয়েছে, সেখানে পীর সাহেব চরমনাই তার বিরুদ্ধাচরণ করেছে। একটা প্রমাণ, আপনারা পূর্ববর্তী বক্তাদের আলোচকদের আলোচনা অনেক কথা শুনেছেন। আমি ছোট্ট একটা প্রশ্ন করব, যে এই দেশে বহু রাজনৈতিক দল আছে, এই যে বৈষম্যতা দূর করার জন্য চুরি ডাকাতি বিভিন্ন অপরাধের লাস্টে একটি এজেন্ডা আসলো, সেটা হলো এই সরকারকে হটানোর জন্য। ইজ দেয়ার এনি পলিটিক্যাল পার্টি, কোনো রাজনৈতিক দল আছে যারা তাদের দলের ব্যানার সহ এই ছাত্র জনতার মঞ্চে কারফিউ ভেঙে গিয়েছিল? ইসলামী আন্দোলনকে বুঝতে হবে। একটু আগে একটা স্লোগান দিয়েছে, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। স্লোগানটা পরিপূর্ণ হয়নি। শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। তার কারণ, যোগ্য নেতৃত্ব আসতে হলে একটি লোকের আপনি ভোট দিবেন, আপনার সমাজের কথা বলার জন্য ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ ভবনে প্রতিনিধি তৈরি করার এর ক্ষমতা আপনাদের এখন আসছে। এটা আগে ছিল না, এটা আগে রহিত করা হয়েছিল। জোর করে নির্বাচনের নামে প্রহসন করে তারা ক্ষমতায় গিয়েছিল। একটা কথা স্মরণ রাখবেন, যে যোগ্য নেতৃত্ব যতদিন আমরা গড়তে না পারব, ততদিন দেশ বা জাতির কোনো কল্যাণ আমরা আশা করতে পারি না। এই যোগ্য নেতৃত্বের উপাদান আছে, এই উপাদান যাচাই বাছাই করে এই ইউনিয়নবাসীর নিকট আমার আহ্বান, সিদ্ধান্ত নিন। সিদ্ধান্ত আপনার, আমাদের বলার দরকার, আমরা বলে যাব। যোগ্য নেতৃত্বের যে উপাদানগুলি আছে, তার 1 নম্বরটা হলো সত্যবাদিতা। 1 নম্বরটা হলো সত্যবাদিতা। 1 নম্বর হলে, সত্যবাদী হলেই সে যোগ্য হবে না, তার ভিতরে আরও কিছু কোয়ালিটি থাকতে হবে। যেমন সে সত্যবাদী, কিন্তু এই সত্য কথাই তার যোগ্যতার পরিচয় না, তার সাথে আরও কিছু গুণাগুণ থাকতে হবে। তাকে নির্ভীক হতে হবে। যদি সে নির্ভীক না হয়, তাহলে সে দেশ ও জাতির দায়ভার নিতে পারবে না। সর্ব অবস্থায় সকল প্রকার অনৈতিক কর্মকাণ্ডকে পরিহার করতে হবে। সকল প্রকার অনৈতিক কর্মকাণ্ডকে পরিহার করতে হবে। কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ডের সাথে যদি সে জড়িত থাকে, তাহলে তাকে আমরা যোগ্য বলতে পারি না। আমি আপনাদের কাছে ছোট্ট করে প্রশ্ন করি, পীর সাহেব চরমনাইর ভিতরে এই গুণাবলী আছে কিনা আপনারা জোরে বলেন। তাহলে আগামী দিনে আপনাদের সিদ্ধান্ত যোগ্য নেতৃত্ব গড়ে তোলা। এই যোগ্য নেতৃত্বের পরিমাপ
আপনাদেরকে আমরা জানাই গেলাম। এই যোগ্য নেতৃত্বের পরিমাপ দিয়ে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে। আর এই বৈষম্যতা আর দুর্নীতি দূর করার কিয়ামত পর্যন্ত, আমি ইসলামী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই বৈষম্যতা আর দুর্নীতি দূর হতে পারে না। ততক্ষণ পর্যন্ত 1972 সাল থেকে এ পর্যন্ত আমরা দেখেছি এদেশে পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, বিজিবি ছিল, বিভিন্ন প্রশাসনের লোক ছিল, ডিসি প্রশাসন ছিল, কিন্তু কই বৈষম্যতা দূর করুন তো, বৈষম্যতা আর দুর্নীতি দূর হয় নাই। তার কারণটা কি? কারণটা হলো বোতল পরিবর্তন হয়েছে, কিন্তু বোতলের ভিতরে যে জিনিস ছিল সেটার পরিবর্তন ঘটে নাই। কূপের ভিতরে একটা মরা পচা গলিজ আছে, যেটা পানিকে অস্বচ্ছ করে ফেলছে। আপনি ওই পচাটাকে উত্তোলন না করে আপনি যদি সারা জীবন কেমন পর্যন্ত পানি সেচতে থাকেন, ওই পানি পবিত্র হতে পারে না। আমি যদি ছোট্ট করে প্রশ্ন করি যে আকাশকে সৃষ্টি করছে, আপনার বলবেন আল্লাহ। জমিনকে সৃষ্টি করছে আল্লাহ। তাহলে একটা কথা মনে রাখবেন, স্মরণ রাখবেন, ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করে, ইঞ্জিনিয়ার ছাড়া ইঞ্জিন তৈরি করা সম্ভব না। কথা বলেন, কোথায় পেট্রোল দিতে হবে, কোথায় মোবিল দিতে হবে, এটা ইঞ্জিনিয়ার প্রত্যেকটা ইঞ্জিনের সাথে একটা ক্যাটালগ দেয়। আপনি যদি ক্যাটালগ ফলো না করেন, তাহলে ওই ইঞ্জিনটা দেখা যাবে স্টার্ট হওয়ার সাথে সাথে সে বাস্ট হয়ে একটা আপনার প্রাণ নাশের কারণ হয়ে যাবে। ঠিক তদ্রূপ এই জমিন আসমান যে সৃষ্টি করেছে তার একটা কানুন আছে, একমাত্র সেই কানুনই ক্ষমতা রাখে। সেই কানুনের মাধ্যমে পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, সর্বস্তরে যখন পরিচালিত হবে, তখন এই দেশের মানুষ বৈষম্যতা তো দূরের কথা, বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাবে। ইতিহাস সাক্ষ্য দেয়, যদি সমাজে দুর্নীতি না থাকে, বৈষম্যতা না থাকে, জুলুম না থাকে, তাহলে সেই দেশের পশু পাখিরাও রাষ্ট্রের আইন মেনে চলে। আর যতক্ষণ পর্যন্ত এই যোগ্য নেতৃত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত ডাকাতি, চুরি, ধর্ষণ কোনো কিছু বন্ধ হবার নয়। সেই এজেন্ডা নিয়ে আমিরে মুহতারিম পীর সাহেব চরমোনাই একটি দল সৃষ্টি করে দেশ এবং জাতির সেবা করার জন্য সারা বাংলার এমন কোনো উপজেলা নাই যে উপজেলায় ওনার চোখের পানি পড়ে নাই। আত্মশুদ্ধি ও জিহাদ ফি সাবিলিল্লাহ এর সমন্বয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠিত। আমি অত্যন্ত মজবুতির সাথে বলতে পারি, ইসলামী আন্দোলনের কোনো লোক এই অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছে এর দৃষ্টান্ত সারা বাংলায় দেখাতে পারবেন না। তাই আমি ফতেপুর ইউনিয়নবাসীকে বিনয়ের সহিত আহ্বান করব যে আপনার ইমানি দায়িত্ব যোগ্য নেতৃত্বকে সাক্ষ্য প্রদান করা, যোগ্যকে যোগ্য হিসেবে, বাতেল ফেরকাকে বাতেল হিসেবে বর্জন করা। তাই আসুন আমরা একটি সমাজ ব্যবস্থা কায়েম করি, যে সমাজ ব্যবস্থায় থাকবে, যে সমাজ ব্যবস্থার ইতিহাস বলে দেয় যে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খায়, কেউ কাউকে আক্রমণ করে না। সেই সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে হয়, তাই কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। দ্বিতীয়ত, মুহতারাম আমিরের আহ্বান,
পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে। দলীয়ভাবে একটা দল যখন অধিক আসন নিয়ে ক্ষমতা যায় তখন তার ভিতরে স্বৈরাচারিত বৈষম্যতা দুর্নীতি অটোমেটিক্যালি প্রবেশ করে। আর পেয়ার সিস্টেমে যদি নির্বাচন হয় তারই দ্বারা এককভাবে এক দল কোনোদিন সরকার গঠন করতে পারবে না। এই জাতীয় সরকার গঠনের কথা সর্বপ্রথম পীর সাহেব চরমোনাই আমিরে মোহতারাম আমির উনি ঘোষণা দিয়েছে যে পিয়ার সিস্টেমে নির্বাচন দাও। পিয়ার সিস্টেমে নির্বাচন দিলে এইভাবে স্বৈরাচারিত্ব দুর্নীতি করা কোনো রাষ্ট্র সরকারের পক্ষে সম্ভব হবে না। আমার ভাইয়েরা, আমি বলতে চাই এই যে যদি কুরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হয়, সবচাইতে একটা কথা মনে রাখবেন, মুসলিম কিংবা অমুসলিম ফুল যেমন তার সৌরভ বিকিরণে সমানভাবে বিকিরণ করছে, ইসলামের এই সুশাসনও ইসলামিক রাষ্ট্রে অমুসলিমরা ইসলামদের জানমালের হিফাজত যতটুকু গুরুত্বপূর্ণ, অমুসলিমদের জানমালও ঠিক ওইভাবে গুরুত্বপূর্ণ বা হেফাজতে থাকবে। তাই আমি দলমত নির্বিশেষে সকলকে আহ্বান করব, আসুন আমিরে ইসলামী আন্দোলন বাংলাদেশকে চেনার এবং বুঝার তৌফিক আল্লাহ আপনাদের দান করুক এবং আগামী দিনে যোগ্য নেতৃত্ব দেখে আপনার আমানতটি যোগ্য পাত্রে প্রদান করবেন বলে আশা রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।